গিয়েছিলাম পানামনগর, সেখান থেকে সরাসরি বাড়ি ফেরার কথা, কিন্তু বাড়ি না ফিরে এখন দিদি এবং ভাগ্নেকে নিয়ে চলে এসেছি সোনারগাঁও জাতীয় লোকশিল্প জাদুঘরে। এবং এখানে হচ্ছে 1 মাস ব্যাপী উৎসব চলছে, শীতকালীন উৎসব। সেখান থেকে কিছু চিত্র ধারণের চেষ্টা করছি আমি আমার মতো, ক্যামেরা ফ্লিপ করে দেখানোর চেষ্টা করছি কি হচ্ছে। সরাসরি ফ্লিপ করি। আচ্ছা, এটা হচ্ছে প্রবেশ পথ দিয়ে ঢুকেই হচ্ছে এই সুন্দর জায়গাটা। লোকশিল্প জাদুঘর মোটামুটি ভালোই বড়। জনপ্রতি সাধারণ প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা, 4 বছরের নিচে বাচ্চাদের জন্য বিনামূল্যে, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু ছাড় আছে। আর যদি বড় বাড়ি বা যেটা জমিদার বাড়ি সেগুলো সহ করতে হয় তাহলে পার পারসন 150 টাকা। এই চিত্রটা আমার মনে হয় খুব কম লোকই আছে যারা চেনে না, বিশেষ করে বাংলা বই যারা পড়েছে, বাংলাদেশের প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষার বিশেষ করে বাংলা বই যারা পড়েছে এই চিত্রটা প্রায় সবাই দেখেছে বইয়ের মলাটে। এই যে বড় সর্দার বাড়ি, এখানে ঢুকতে হলে আলাদা করে 100 টাকা লাগে এবং মূল প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা, সব মিলিয়ে 150 টাকা পড়ে। আর এমনিতে কেউ আমরা যেরকম ঢুকেছি, এই বড় সর্দার বাড়িতে প্রচুর পরিমাণ মুভি শুটিং হয়। এই যে লোকজ উৎসব 2025 খুব সুন্দর করে সাজিয়েছে, এটা বলতে হবে। এখানেও বাঁধানো ঘাট আছে। আমি হেঁটে হেঁটে অনেকটাই ক্লান্ত, তারপরও নিজের মতো করে একটু স্মৃতি ধারণ করছি। এই হচ্ছে দিদি আর ভাগ্নে, ওরা বুঝলাম না বসন্ত তো এখনো আসেনি। ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা আমি ঠিক জানি না। এখানে আমি সর্বশেষ এসেছিলাম জেনিফারের সঙ্গে অনেক আগে। এই হচ্ছেন শিল্পাচার্য জয়নাল আবেদিন, তার ভাস্কর্য। শিল্পাচার্য কেন বলা হয় আমার মনে হয় এটা নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়। কেউ না জানলে গুগলে একটু তার উপরে পড়াশোনা করে নেবেন। আচ্ছা, এখানে কিছু জিনিস দেখাই। আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অনেক কিছু এখানে আছে। হেরিকেনটা আমরা অনেকেই দেখেছি হয়তো, বাট এই হচ্ছে ঢেকি। এটা যদিও ডেমো, এখানে প্রত্যেকটা জিনিস ডেমোর জন্য রাখা হয়েছে। ঢেকি কিন্তু অনেকেরই অপরিচিত। সম্ভবত এখনও গ্রামাঞ্চলের লোকজন কিছু জিনিস ব্যবহার করেন, যেমন ওই যে পাখির খাঁচা, চাল ঝাড়ার জন্য আমরা কুলো তো এখনও ব্যবহার করি। আর এই হ্যাটগুলো বা কৃষকরা মূলত খেতে কাজ করার সময় এগুলো ব্যবহার করতো মাথায়, বা এখনও করে হয়তো। আর এই হচ্ছে নাঙল বা লাঙল। আর এই হচ্ছে মই। এই মই কিন্তু গাছে চড়ার জন্য নয়, এটা হচ্ছে ধানের জমিতে দেওয়ার জন্য মই। এটা গরুর পেছনে বা বলদের বা মহিষের পেছনে বেঁধে মাটি ভাঙার জন্য ব্যবহার করা হতো বা হয় আর কি। আমি নিজে যেহেতু একদম কি বলা যায় বিশুদ্ধ পুরান ঢাকার ছেলে, আমি খুব কম জানি, তারপরও বাংলার শিল্প বা বাংলার ঐতিহ্যকে বোঝার চেষ্টা করি, সেখান থেকে কিছুটা জানা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি,
ডোঙা ওর সামথিং, আমি ঠিক জানি না কি করে। এগুলো হচ্ছে পলো পাখি, মুরগি, এগুলো ঢেকে রাখার জন্য। আমি অনেক ছোটোবেলায় মামাবাড়িতে গিয়ে বিক্রমপুরে তখন এগুলো দেখেছিলাম। আর এগুলো হচ্ছে সম্ভবত মাছ ধরার জন্য কিছু একটা, মাছ ধরে এগুলোর ভেতরে, ঠিক তো মাছ তো, হ্যাঁ, এগুলোতে মাছ ধরে এগুলোর ভেতরে হচ্ছে রেখে দেওয়া হতো। আর এই তো অনেকেই এসছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে এসছে, শিক্ষার্থীরা এসছে। ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয়া হবে কিনা আমার ঠিক জানা নেই, যদি দেয় সেটা অত্যন্ত আমার জন্য সৌভাগ্যের। এই হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারি, যেহেতু এখানে ওনার আঁকা সমস্ত চিত্রগুলো থাকবে। জামদানি, আমাদের ঐতিহ্য, যদিও এটা হচ্ছে একটা সাধারণ ডিসপ্লে। এটা 2000, আচ্ছা 1916 সালে, 1916 সাল, আচ্ছা 19শে অক্টোবর 1996, দুঃখিত, 1996-তে হচ্ছে এটা উদ্বোধন করা হয়েছিল। আচ্ছা এখানে ক্যামেরা বোধহয় অ্যালাউ নয়, তারপর আমি জেনে যদি হয় তাহলে পরে ক্লিপ নিচ্ছি। আচ্ছা জয়নুল আবেদিন গ্যালারির ভেতরে ভিডিও করার সম্পূর্ণ অনুমতি আছে, তাই আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করব। ডান পাশ থেকে দেখাই, আমাদের গ্রাম বাংলার চিত্র এখানে কিছুটা দেখানোর চেষ্টা করা হয়েছে। এটা জিনিস ভালোই লাগছে। কুম্ভকর্ণ খিলালের অংশ বিশেষ। জাদুঘরে আসলে ওভাবে ক্যামেরা দিয়ে ভিডিও করে করে কোনো কিছু দেখানোটা কঠিন। এখানে এসে দেখতে হবে। এটা তো জাতীয় জাদুঘর নয়, এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারি এবং সেখানকার আলাদা একটা জাদুঘর। এখানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে বা আছে তা সোনারগাঁয়ের লোকজ সংস্কৃতির সঙ্গে জড়িত, শুধু এইটুকু আমি বলতে পারি। এবং এই অঞ্চলের বহু বহু ঐতিহ্যবাহী বা অনেক কিছু আছে যেগুলো ইতিহাসের সঙ্গে জড়িত, সেগুলো কিন্তু বাংলাদেশ জাতীয় জাদুঘর, যেটা শাহবাগে অবস্থিত, সেখানে সংরক্ষিত আছে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি জানি এটা আমার নিজেরও দেখার সৌভাগ্য হয়নি যেহেতু আমি গ্রামের ছেলে নই, কিন্তু জাদুঘরের সুবাদে হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি। এটার মধ্যে ধান, গম এগুলো সম্ভবত আমরা এখন যেরকম গুঁড়ো করি বা মানে কি বলা হয়, যে উপরে যে খোসাটা থাকে সেই খোসাটা ছাড়ানোর জন্য সম্ভবত এই জিনিসটা ব্যবহার করা হতো। এটা পাথর বা কাঠ বুঝতে পারছি না, রাইট, ধান ভানার কাজ এবং চাল গুঁড়ো করার জন্য ব্যবহার করা হতো। এটাকে দেখে এখন কাঠেরই মনে হচ্ছে, পাথর নয়, তবে এগুলো পাথরেরও হয়ে থাকে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই ছোট জাদুঘরটায় ভিডিও করা বা ছবি তোলার অনুমতি দেয়া হয়েছে বটে, কিন্তু মূল যে জাতীয় জাদুঘর সেখানে কিন্তু ক্যামেরা তো দূর, কোনো কিছু এমনকি সাথের একমাত্র ওয়ালেট এবং টাকা, এই দুটো জিনিস ছাড়া অন্য কোনো কিছু সাথে নেয়ারই অনুমতি নেই।
রাজাদের দেহরক্ষীর প্রতিকৃতি। দেরাজ অথবা এমন কিছু যেটা আমার জানা নেই, আই থিঙ্ক সামনে লেখা থাকলেও থাকতে পারে। এটা একটা সেই সময়ের বাড়ির মডেল, চৌচালা কাঠের ঘরের মডেল এখানে ডিসপ্লে করা হয়েছে। আচ্ছা, এই জায়গাগুলো মোটামুটি দেখানো হয়ে গেছে। এই যে ঘরগুলো, এই ঘরগুলো সাধারণত এরকম হয়ে থাকতো। এই কাঠগুলো কতটা মজবুত এটা না ধরলে বা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। এই কাঠগুলোতে খোদাই করে, এগুলো কিন্তু আলগা বসানো নয়, কাঠ খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে। আমি দোতলায় গিয়ে তারপরে বাকিটা দেখাচ্ছি। দোতলায় যাবার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। তৎকালীন মেকআপ বক্স বা সাজগোজ করার সময় যে, বা গয়নার বাক্স যেটাই বলা যায়, এটা হচ্ছে সেটা। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সাজার জন্য বা গয়নার বাক্স, গয়না রাখার জন্য। যাই হোক, আমি সরাসরি এখন দোতলায় চলে যাচ্ছি আর দেরি না করে। নকশি, কাঁথা, কার্পেট, অনেক কিছু আছে এই জায়গাটায়। তাঁতের শাড়ি, তাঁত বোনার জন্য যে চিত্র, সুতো কাটার যে চরকা, এবং জামদানি, জামদানি। আচ্ছা, এই শাড়িটা ঊনবিংশ শতাব্দীর শাড়ি। কি সুন্দর, এখনো কি সুন্দর, নিখুঁত। কি সুন্দর মসৃণ সুতোর কাজ করা আছে পুরো জায়গাগুলোতে, দেখলে সত্যি অবাক হতে হয়। নকশি পিঠার ছাঁচ, মাটির পুতুল, পিঠার ছাঁচ, এই যে বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িত আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ট্যাপা পুতুল। আসলে পুরো অংশগুলো দেখাতে গেলে, হাত দিও না, গ্লাসে দাগ পড়ে যাবে। ছোট্ট ছোট্ট গুল্লু বাবুরা এসছে। ও নিজে একটা গুদলি, পেছনে আবার ডাকওয়ালা জামা পরে ঘুরে বেড়াচ্ছে।
আসলে ঠিক কতটা বা কি ভিডিও করব সেটাই আমি বুঝতে পারছি না, কারণ এখানে অনেক কিছু আছে। আমি ভেবেছিলাম, আমি ঠিক কত বছর আগে এসেছি, 2007-এর শেষে, মানে 8-এর শুরুর দিকে এসেছি। অনেক কিছুই আমার মনে নেই। না, আমি ভুল বললাম, আমি বোধহয় ভুল বললাম। এখানে সর্বশেষ আমি এসেছি 2014-তে, জেনির সঙ্গে এসেছিলাম, জেনিফার। আমার মনে নেই এখন। কলসি, কত প্রাচীন সময়ের সেই নিদর্শনগুলো। আচ্ছা, এখানকার কিছু বিষয় আমি একটু বলি। কাঠের অনেক কিছু আছে। এটা হচ্ছে খড়ম। তখন এরকম চামড়ার জুতো ব্যবহারের প্রচলন খুব কম ছিল। এই হচ্ছে কাঠের খড়ম। সাধারণত পণ্ডিত এবং অন্যান্য কিছু মানুষজন ছিল যারা হচ্ছে তখন চামড়ার জুতোকে ব্যবহার করতে চাইতেন না, তারা সাধারণত কাঠের খড়ম ব্যবহার করতেন। এখানে বাংলাদেশকে আঁকা হয়েছে, বাংলাদেশের মানচিত্র আঁকা হয়েছে নকশি কাঁথায়। নকশি কাঁথায় করে বাংলাদেশকে আঁকা হয়েছে এবং এটা সত্যি একটা অপূর্ব জিনিস। কাঠের তৈরি বিভিন্ন ফল, সবজি ইত্যাদি। এই হচ্ছে গ্রাম বাংলার আরেকটা গুরুত্বপূর্ণ, বলা যায় এখন হারিয়ে যাওয়া ঐতিহ্যের অংশ। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নৌকা। কিছু আছে ফসলের নৌকা, কিছু আছে বাইচ খেলার নৌকা। এটা সম্ভবত বাইচ খেলার নৌকা হবে, আমি যদি ভুল না করে থাকি। বাইচ অথবা বাইচ অ্যাকচুয়ালি শব্দটা। এই সাম্পানগুলো এখনও দেখা যায় কর্ণফুলী নদীতে। তারপরে এখানে ছোট ডিঙি নৌকা আছে। তারপরে হচ্ছে পাল তোলার জন্য এই যে স্টিকগুলো বা কাঠিগুলো দেওয়া আছে, এগুলো অ্যাকচুয়ালি যে নৌকাগুলো, সে নৌকা পালের জন্য অনেক অনেক নৌকা আছে এখানে। এত আমার নিজেরও জানা নেই। আচ্ছা, এই ফ্লোরটা মোটামুটি ঘোরা শেষ। এখন তৃতীয় তলায় গিয়ে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। চলে এলাম 3 তলায়। 3 তলাতে কিছু আলাদা বিষয় আছে, সেই জিনিসগুলোকে আমি জানানোর চেষ্টা করব। এখানে বাঁশ বা বেতের কিছু কাজের ব্যাপার আছে, আমি যতটুকু আমার মনে হচ্ছে। এবং আমি যদি ভুল না করে থাকি, এটা একটা হুকো। হুকো হওয়ার সম্ভাবনাই বেশি, যদি আমি জানি না। হ্যাঁ, হুকো। হুকো বা হুক্কা, যেটা সোজা বাংলায় হুক্কা বলা হয়। আমি হেঁটে হেঁটে অনেক ক্লান্ত, কথা বলে বলে অনেক ক্লান্ত। এত ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোটা আমার জন্য খুবই ক্লান্তিকর ব্যাপার, তারপরেও করছি। এটা সম্ভবত রুটি বেলন। ও বাবা, আমার আর শরীর চলছে না একদমই। ঠিক আছে, অসুবিধা নেই। এগুলো আমরা বিভিন্ন জায়গায় গেলে। আচ্ছা, এটা একটা আহসান মঞ্জিল এরকম একটা কিছু আছে। ও আচ্ছা আচ্ছা, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর হচ্ছে পুজোর বেদি, ছোট করে। হ্যাঁ, গৃহ মন্দির, ঠিক।
অস্ত্রশস্ত্র, এখনকার মানুষ যেরকম লুল্লুরি, এদের অনেকের পক্ষে এই ধরনের রামদা হাতে তুলে নেওয়াটা, বিশেষ করে বল্লম এবং রামদা, অনেকের হাতের মাংসপেশি এতটাই দুর্বল তারা হয়তো ভারটাই উঠাতে পারবে না। গহনা, তাবিজ, বাবা তাবিজের বক্স, এগুলো এখনো আদিবাসীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। বিভিন্ন বাজু বন্ধ, তিনতলার পরে আর যেহেতু সেরকম কিছু নেই। আচ্ছা, এখানে কিছু বাদ্যযন্ত্র আছে। একই রকম সর্বত্র পালকি, আমরা একটা পালকি দেখতে পাচ্ছি। ওরে টুনটুনি খেলনার সামনে দাঁড়িয়ে আছে, যা ও সকল চিপস ফেলে দিয়েছে। এই টুনটুনি ভীষণ সুন্দর একটা দৃশ্য। বাচ্চাদেরকে যখন এ ধরনের জায়গায় নিয়ে আসা হয়, সেটা আমি মনে করি শিশুবেলা থেকে যখন সংস্কৃতির সঙ্গে, নিজের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, সেটা ওদের মানসিক বিকাশে পরবর্তীতে অনেক বড় ভালো প্রভাব বিস্তার করে। আচ্ছা, এই হচ্ছে পালকি। পালকির উপরের অংশটা সম্ভবত কাপড় বা কিছুর, আমার আগে খুব একটা জানা ছিল না, বাট এখন দেখে মনে হচ্ছে বেশ ভালো। তো এই হচ্ছে মূলত চিত্র। আমার বারবার ঘুরে ফিরে ওকেই দেখতে ইচ্ছে করছে, বাচ্চাটাকে। এখানে বাদ্যযন্ত্র আছে, সেগুলো আমরা অনেকেই জানি, কি কি বাদ্যযন্ত্র অনেকে জানিও না, এবং অনেকে এখন আর জানার চেষ্টাও করি না। বিশেষ করে যারা সঙ্গীতের সঙ্গে আছে, সুরের সঙ্গে, তারা চেষ্টা করে। যাই হোক, অনেকটাই দেখানোর চেষ্টা করলাম। আপাতত এই ক্লিপ এখানেই শেষ করছি।